নুপুরের শব্দটা শুরু হতেই জমিদার নৃসিংহ নারায়ণের ঘুমটা আবার ভেঙে যায়। বিছানার উপর উঠে বসে প্রথমে শব্দটা বোঝার চেষ্টা করেন নৃসিংহ নারায়ণ। তারপর যখন বুঝতে পারেন শব্দটা আসছে দোতলার লম্বা ঝুল বারান্দার কাছ থেকে, তখন তিনি আস্তে আস্তে উঠে এগিয়ে যান দরজার দিকে। আর দরজার কাছে আসতেই একটা অদ্ভুত ভয় যেন তাকে চারপাশ থেকে চেপে ধরে। নুপুরের শব্দটা এসে থেমেছে একেবারে তার বন্ধ দরজার উল্টো দিকে। বাইরে থেকে একটা মেয়েলি গলার খিলখিলে হাসি অস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তিনি। তার মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে এক মুহূর্তের জন্য। ঘরের ভেতরে জ্বলতে থাকা তেলের আলোটা ঝপ করে নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হয় দরজাটা আস্তে আস্তে বাইরে থেকে খুলতে শুরু করেছে। দরজাটা ভিতর থেকে বন্ধ, সেই দরজা খোলার কথা নয়। তবুও নৃসিংহ নারায়ণের মনে হচ্ছে যেন এক্ষুনি দরজাটা খুলে যাবে। হাতে তুলে আনা লাঠিটা ধরে তিনি ঠক ঠক করে কাঁপছেন আর মনে মনে বলছেন, আমার বাড়িতে এ আবার কি অনাচার শুরু হলো বলতো মা? প্রত্যেকবার মহালয়ার পর থেকেই এমন অবস্থা হয়। কেন যে এমনটা হয় সে কথা বুঝতে পারি না। আবার সেই মেয়েটা হাঁটতে শুরু করেছে। তার নুপুরের শব্দ দোতলার বারান্দা ধরে যেন সামনের দিকে এগিয়ে চলেছে। নৃসিংহ নারায়ণ অনেক কষ্টে ঘরের দরজাটা খোলেন। বাইরে এদিক ওদিকে তাকিয়ে প্রথমে আঁধারের মধ্যে কিছুই দেখতে পায় না সে। বাইরে থেকে ভেসে আসা চাঁদের আলো অল্প অল্প এসে পড়েছে লম্বা বারান্দার উপরে। কিন্তু ওখানে ওটা কে? দোতলার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার জায়গাটা একটা বাচ্চা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? মাথার চুলগুলো হাওয়াতে অল্প অল্প উঠছে। এটা আমি কি দেখছি? ভয়ে আতঙ্কে তার গোটা শরীর শরতের নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও কেমন যেন ঘেমে উঠতে শুরু করে। একটু একটু চিৎকার করে যে মাধবকে ডাকবেন সেই শক্তিটুকু তার শরীরের মধ্যে নেই। মেয়েটা আবার হাঁটতে শুরু করে। নুপুরের শব্দ আস্তে আস্তে এগোতে থাকে তার দিকে। সেই আলো আধারের মধ্যেও নৃসিংহ নারায়ণ দেখতে পান মেয়েটা সত্যি সত্যি তার দিকে হেঁটে আসছে এক পা করে। সামনের দিকে এগিয়ে আসতে আসতে তার মুখে দেখা যায় সেই অদ্ভুত হাসি। নৃসিংহ নারায়ণ তার দরজার দিকে পিছনের দিকে সরতে শুরু করে। দোতলার বারান্দাটা আর একটু পিছনের দিকে গেলেই শেষ হয়ে গেছে। সেই পর্যন্ত যাওয়ার পরে কি হবে তা সে জানে না। মাধবকে ডাকার জন্য গলার সমস্ত শক্তি একত্র করতে গিয়ে নৃসিংহ নারায়ণ বুঝতে পারেন তার গলা শুকিয়ে এসেছে। মেয়েটা কিন্তু আগের মতোই খিলখিলিয়ে হাসছে। তার হাসির শব্দটা যেন গরম বায়ুর মতো তার কানের ভিতরে এসে ঢুকছে। এই চারপাশে কোথাও কেউ নেই, যেন এই গোটা জমিদার বাড়িতে তিনি আর ওই অদ্ভুত বাচ্চা মেয়েটা ছাড়া আর কেউ কোথাও নেই। বুঝতে পারেন না কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে, মেয়েটার আস্তে আস্তে বলা কথাগুলো। একসময় মেয়েটা আরো কাছে এগিয়ে আসে। এইবার চোখে খানিকটা অন্ধকার সয়ে এসেছে, যেন মেয়েটার পরনে একটা লাল পেরে সাদা শাড়ি বলেই মনে হয়। তাছাড়া মেয়েটার মুখটাও কেমন যেন চেনা বলে মনে হয় তার। এই মেয়েটিকে তিনি কোথায় যেন দেখেছেন। তিনি কোথায় দেখেছেন কথাটা ভাবতে ভাবতে নৃসিংহ নারায়ণের মাথার ভিতরে যেন একটা প্রচন্ড ঝটকা লাগে।
তিনি বুঝতে পারেন এই মেয়েটাকে তিনি এর আগেও দেখেছেন, আর সেটা দেখেছেন তার স্বপ্নে। সঙ্গে সঙ্গে যেন মেয়েটা হাওয়ায় ভেসে এগিয়ে আসে তার দিকে, আর নৃসিংহ নারায়ণ প্রচন্ড একটা চিৎকার করে হুমড়ি খেয়ে উপুর হয়ে পড়েন দোতলার বারান্দার উপরে আর জ্ঞান হারান। তোমরা যাই বলো, এই সময়টা কিন্তু বড় ভালো লাগে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হয়, এ তো শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের সময়। শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে মনে মনে কিছু কামনা করলে তা সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়। যদিও তোমরা আজকালকার ছেলে ছোকরারা এইসব কথায় যে বিশ্বাস করো না তা আমি জানি। সে কথা ঠিকই বলেছেন ঠাকুর মশাই। ওই একটা গোটা মাস জুড়ে সবাই মিলে শুধুমাত্র শিব পুজো করে, আর বাকি মাসগুলোতে বাদ দিয়ে রাখলে এভাবে কিভাবে যে চলে তা আমি বুঝি না। একটা কথা আছে জানো তো, যারা নাস্তিক তারাই কিন্তু সবচেয়ে বড় আস্তিক হয়। আসলে যারা অন্ধভক্ত তারা কোনো কিছু না জেনে বুঝে সব কিছুতেই বিশ্বাস করে বসে, আর যারা নাস্তিক তারা সব কিছু যুক্তিতর্ক দিয়ে বিশ্বাস করতে চায়। যদিও অনেক কিছুই আছে যা যুক্তিতর্কের বাইরে, তবুও এই সব কথা থাক। এই তো মাস দুয়েক পরে দুর্গাপুজো আসতে চলেছে। এবারে শহরে বোধহয় আগের মতো করেই দুর্গাপুজো হবে। ছোটবেলায় আমাদের পরিচিত গ্রামের বাড়িতে দুর্গাপূজা দেখতে যেতাম। সেখানে এক জমিদার বাড়িতে দুর্গাপূজা হতো। সেই পুজোর সঙ্গে এই কলকাতা শহরের পুজোর কিন্তু কোনো মিল নেই। যদিও মাঝে মাঝে এখানে ওখানে এখনো বনেদি বাড়িতে সেই পুজো দেখা যায়, তবুও বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। আজ আমরা একটু তাড়াতাড়ি তারানাথের কাছে এসে পড়েছি। আকাশের যে অবস্থা, এই সব কিছু ঠিক আছে তো এই আবার দেখবো একটু পরেই বৃষ্টি নামলো। তাই কিশোরী যখন এলো তখন আকাশের অবস্থা খুব একটা খারাপ নয় দেখে তাড়াতাড়ি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ট্রামে করে যখন মটলেনের কাছে নামলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো। তাড়াতাড়ি তারানাথের বাড়িতে এসে দেখি একজন খদ্দের এসেছিল বোধহয়, এখন সে চলে যাচ্ছে। দেখে ভালো লাগলো। তারানাথের আজকাল তাহলে মাঝে মাঝেই খদ্দের আসতে শুরু করেছে, বিশেষ করে আজ রবিবারের দিনে। তারানাথ নিচে কিছু কাগজপত্র ছড়িয়ে রেখেছিল। মন দিয়ে ভালো করে সেগুলো দেখছিল সে। দেখে জন্মকুণ্ডলী বলেই মনে হলো। আমরা তক্তপোষটার ওপরে এসে বসতেই তারানাথ সেগুলো তুলে নিল, তারপর রেখে এলো ঘরের ভেতরে। তারপর আমাদের সামনে এসে বসতে বসতে বলল, আজ যা পাতলা করেছে, এই এমন দিনে চারিমা থাকলে তোমাদের গরম চায়ের সঙ্গে চাল ভাজা খাওয়াতে পারতাম। অনেক দিন হলো চারি তারানাথের কাছে আসেনি। শুনেছি তারও বাড়িতে নাকি অনেক কাজ। তারানাথের জামাই ব্যবসার কাজে বাইরে বাইরে থাকে, তাকে একা ঘর সামলাতে হয়। সে সমস্ত সামলে আর খোকার মতো দুরন্ত একজনকে সামলে খুব সহজে এখানে আর আসতে পারে না। যখন তারানাথের জামাই বাড়িতে ফেরে তখন চারিকে সে দিয়ে যায় কয়েকদিনের জন্য, তারপরে আবার নিজেই এসে নিয়ে যায়। তবে তারানাথ যে মাঝে মাঝে একাকী বোধ করে সে কথা বুঝতে পারলাম। কিশোরী আগ বাড়িয়ে বলল, ঠাকুরমশাই, চারপাশে কেমন পুজো পুজো গন্ধ আসতে শুরু করেছে বলুন। জানি এখনো মাস দুয়েক বাকি, তবুও কেমন যেন মনটা পুজো পুজো করছে। বুঝলাম কিশোরীর শরীর মন আজ বেশ প্রফুল্ল। প্রফুল্ল মন থাকলে তারানাথের সঙ্গে খুব বেশি তর্ক করে না, সেটাই বাঁচুয়া। তাতে ভালো করে গল্পটা অন্তত শোনা যায়। ঠিকই বলেছ, তবে মানুষ আজকাল বড় ব্যস্ত হয়ে পড়েছে বুঝলে।
এসব নিয়ে মাথা ঘামাবার মতো বেশি সময় তাদের নেই। পুজো হতো আমাদের গ্রামে। পুজোর কয়েকদিন বলতে গেলে গোটা গ্রাম সেই পুজোর বাড়িতেই থাকতো। আমাদের হরনারায়ণ চক্রবর্তীর বাড়িতে দুর্গা পুজো হতো। সেসব কি দিন ছিল! আহা, তারপর গ্রামের পথে পথে বেরিয়ে কতবার কত গ্রামে দুর্গাপুজোর সময় গিয়ে উপস্থিত হয়েছি। দুর্গাপুজোর আগে শরতের কাশফুলের গন্ধ, জমি ভরা হলদে ধানের ক্ষেত, আকাশে উড়ে বেড়ানো পাখি, নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর তার সঙ্গে কোথা থেকে যেন ভেসে আসা ধুনোর গন্ধ। এই সব কিছু এসে আগাম জানিয়ে দিতে চায় যে পুজো আসতে চলেছে। শহরে সে গন্ধ পাওয়া যায় না। মোটর গাড়ি, ট্রাম আর নানান রকম নতুন গাড়ি ঘোড়ার ধোয়ার গন্ধে চারপাশটা ভরে গেছে ঠাকুরমশাই। তাতে আর ধুনোর গন্ধ কি করে পাবেন বলুন তো? এরপরই তারানাথ তাদের গ্রামের দুর্গাপূজা নিয়ে বেশ বড় সড়ো একটা কথা বলল। তবে তাতে তেমন কিছু নেই। এমন কথা আমরা আগেও শুনেছি, তারানাথের গ্রামের দুর্গাপূজার কথা। তারপর ওর সেই কথা শেষ করে বলল, তোমাদের আজ এমনই একটা কথা বলি। একবার এক গ্রামে দুর্গাপুজোর ঠিক আগে আগে, মানে ওই ধরে নাও ওই মহালয়ার কয়েকদিন পরে গিয়ে পৌঁছেছিলাম সেখানে। ওই ওই বলতে গেলে প্রথমা কিংবা হ্যাঁ দ্বিতীয়ার দিনে হবে। সেখানে একটা আশ্চর্যের ব্যাপার ঘটেছিল। সত্যি বলতে যে সময়ের কথা বলছি তখন আমার এই সাধন জীবনের প্রথম দিন। মাতু পাগলির সাথে সাক্ষাৎ হওয়ার পরে গ্রামে গ্রামে ঘুরে সাধু সঙ্গ করেছি। ভালো সাধুর খোঁজ করেছি যার সঙ্গে থাকবো। এমনই এক সময়ের কথা বলছি। ঠিক তখনই বাইরের বৃষ্টিটা ঝমঝম করে নামল। একটু আগে টিপটিপ করে পড়ছিল। ভেজা মাটির সোঁদা গন্ধ নাকে এসে লাগলো। শ্রাবণ মাসের শেষের দিকে বেশ পুজো পুজো গন্ধ বাতাসে ভেসে থাকে। সেটা বোধহয় এই প্রথমবারের মতো অনুভব করলাম আমি। মনে হলো তারানাথ, আমি, কিশোরী আর এই তারানাথের বাড়ির বৈঠকখানা আর চারপাশের বৃষ্টি স্নাত পরিবেশটা কখন যেন খানিকটা বদলে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির ফোঁটায় কোনো কিছুই ভালো করে দেখা যায় না। তবুও যেন মনে হলো আমাদের চারপাশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে এখন। অনেকদিন আগের কথা, গ্রামের নামটা ঠিক মনে পড়ে না, লোকজনদের নামও মনে নেই। তবে যেটুকু মনে আছে সেটুকুই বলি। বাকি যদি কিছু মনে না পড়ে তার জায়গায় অন্য কিছু ধরে নিয়ে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেবার মহালয়ার দিন এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। রাতের অনেকটা সময় তার সঙ্গে কথা বলে কাটালাম। সাধু সন্তে তার যেমন বিশ্বাস তেমন আগ্রহ। সে অনেক কথা শুনতে চায়, তাকে অনেক কথা বললাম। পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম পাশের গ্রামের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাওয়া হলো না। সে গ্রামেরই এক শ্মশানের কাছে এক আধা সাধুর মতো লোককে দেখতে পেলাম। আধা সাধু বলছেন কেন? দেখো, সাধু হওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে অনেকেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে সকলে কিন্তু দীক্ষা নিয়ে সাধনা করে না। অনেকেই এমনি এমনি এখানে ওখানে ঘুরে বেড়ায়। মানুষের মনের রহস্য মানুষ কখনোই বুঝতে পারে না, বুঝলে? ঠিক তেমন ভাবে এক সাধু সঙ্গে আমার দেখা হয়েছিল তার সাথে। তোমাদের আজ সে কথাই বলবো। শ্মশানের কাছে সেই সাধুকে একটা গাছের তলায় বসে থাকতে দেখলাম। তার পরনে আমার মতো লাল কাপড়। কৌতূহলী হয়ে এগিয়ে যেতে সে আমায় দেখে সামান্য হাসলো। তাকে বললাম, আপনার সঙ্গে যদি কিছুক্ষণ থাকি তাহলে কি অসুবিধা হবে সাধু বাবা? না না,
তাতে অসুবিধা নেই, কিন্তু তুমি ভুল করছো। আমি সাধু নই। ওই কাপড়টা জড়িয়েছি তাই লোকেরা সাধু বলে ভুল করে। তাতে কোনো সমস্যা অবশ্য হয় না। এ কাপড় পরে না থাকলে অনেকে অনেক কিছু মনে করে। তাছাড়া মানুষের সংস্পর্শ আমার ভালো লাগে না। একা একা থাকতেই ভালোবাসি। অনেকে ডাকাত মনে করে, অনেকেই চোর মনে করে, অনেকে আবার পাগল ভেবে অনেক কথা বলেও থাকে। এই কাপড়টা গায়ে দেওয়ার পর থেকে দেখেছি সবাই করজোরে প্রণাম করে, এমনি রাস্তা ছেড়ে দেয়। তার মানে আপনি সাধু নন? না, আমি সাধু নই, তবে ব্রাহ্মণের ছেলে। কিন্তু তুমি যে সত্যিকারের সাধু তা বুঝতে পারছি। তোমার চেহারায়, তোমার মাথায় এক অদ্ভুত উজ্জ্বল জ্যোতি রয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে তোমার মধ্যে কিছু ক্ষমতা আছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তারপর তার পাশে বসে কিছুক্ষণ কথা বললাম তার সাথে। সেই সাধু বললেন, আমি ব্রাহ্মণের ছেলে। নলবেড়িয়া বলে এখান থেকে অনেক দূরে এক গ্রামে আমার বাস ছিল। বাবা ব্রাহ্মণ, মাও ব্রাহ্মণের মেয়ে। ভালোভাবেই আমাদের পরিবার চলছিল। বাবা গ্রামের জমিদারের বাড়িতে পূজা করত, তাছাড়া এখানে ওখানে পূজা আচ্চা করত। গ্রামের জমিদার মানুষটা খুব একটা সুবিধের ছিলেন না। অনেক অন্যায় কাজে তার হাত জড়িয়ে থাকত। এমনই এক অন্যায় কাজ, অর্থাৎ আমাদের এই গ্রামের একজনের জমি জোর করে হস্তগত করতে চাইলেন সেই জমিদার। আমার বাবা আর আমি তার সে কথায় তাকে সমর্থন করতে পারলাম না। তার প্রতিবাদ করলাম। গ্রামের লোকেদের নিয়ে একজোট করে জমিদার মশাইয়ের বিরুদ্ধে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছিলাম আমরা। এইভাবে রুখে দাঁড়াতে মা বারণ করলেন, কিন্তু বাবা শুনলেন না। এসব 5-6 বছর আগের কথা। জমিদার মশাই সে সময় গ্রামের লোকেদের একসাথে জোট হওয়ার কারণে তখনের মতো চুপ করে গেলেও আমি বুঝতে পেরেছিলাম যে পরে কিছু একটা হতে পারে। কি করে বুঝলে? ছোট থেকে অনেক কিছুই আমি বুঝতে পারতাম। এই যে যেমন তোমায় দেখি মনে হলো যে তোমার মধ্যে কিছু একটা আছে। বাবা যেদিন হাসি মুখে ফিরে এসে বললেন জমিদার মশাই সবকিছু মেনে নিয়েছে, তার কাছে ক্ষমা চেয়েছে, তখন আমার কেমন যেন মনে হলো এইখানে সবকিছু শেষ হবে না। বাবা আর মাকে সে কথা বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাসই করতে চাইল না। তারপরে নেমে এলো সেই দুর্যোগের রাত। সেদিন অমাবস্যার রাত, ঘরে শুয়ে রয়েছি। হঠাৎ মনে হলো বাইরে কারা যেন হাঁটা চলা করছে। আমি উঠে পড়লাম। দরজা খুলে বাইরে বেরোতেই দেখতে পেলাম কতগুলো লোক, তাদের হাতে মশাল। আমি চিৎকার করতে যাব তার আগেই তাদের মধ্যে একজন আমার মুখটা শক্ত করে চেপে ধরল। তারপর এক হ্যাঁচকা টানে আমাকে ঘর থেকে বাইরে বার করে ফেলল। আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকাতেই এই অন্ধকারের মধ্যে আমি যেন তাকে চিনতে পারলাম। আমাদের গ্রামেরই লোক, আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পড়ে থাকে। জমিদারের লোক। আমার হাত পা বেঁধে ঘরের মধ্যে আমায় ঢুকিয়ে দিল। তারপর আবার ঘরের দরজা বন্ধ করে বাড়ির চারপাশে তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দিল। বাবা মায়ের যখন ঘুমটা ভেঙেছে তখন অনেক দেরি হয়ে গেছে। গোটা বাড়িটা তখন আগুনে দাউ দাউ করে পুড়ছে, আর এখান ওখান দিয়ে ভেঙে ভেঙে পড়ছে। আমার হাত পা বাঁধা দেখে বাবা ছুটে এলেন আমার কাছে। আমার হাতটা খুলে দিয়ে বাবা আমায় পালাতে বলল। বাড়ির পেছনের দিকে একটা দরজা ছিল, সেই দরজাটা তখন আগুনে প্রায় পুড়ে গেছে। দরজার পরেই পুকুর। প্রাণ ভয় তখন কি করব বুঝতে পারিনি। বাবা মা আমার পেছনে আসবে এমন কথা বলে সেই দরজাটা প্রচণ্ড ধাক্কায় ভেঙে ঝাঁপিয়ে পড়লাম পুকুরে। মনে হলো সেই লোকগুলো যেন ছুটে এলো আমায় ধরার জন্য। তাই আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে সাঁতার কাটতে কাটতে চিৎকার করে ডাকলাম। দেখতে পেলাম যে বাবা মা তাড়াতাড়ি বেরিয়ে আসছে। তারা সেই দরজার কাছে এসেও পড়েছিল, কিন্তু এমন সময় সেই ঘরের চালে আগুন লাগা অবস্থায় সেটা হুড়মুড় করে ভেঙে পড়ল তাদের গায়ের উপরে। পাথরের মতো হয়ে গেছিলাম সেই পুকুরের জলে। সেই লোকগুলো যেন ছুটে জলে নামলো। আমি প্রাণপণে সাঁতার কেটে পুকুরের ওপারে গিয়ে তারপর জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। একটানা সেই সাধুর কথা শুনে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। সাধু সামান্য হেসে বলল, বুঝতে পেরেছিলাম আমার
বাবা মায়ের প্রাণ গেল শুধুমাত্র তারা অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে। এরপর সেই গ্রামে আর থাকতে ইচ্ছে হয়নি। প্রথমে মনে হতো প্রতিশোধ আমার নিতেই হবে, জমিদারকে যেভাবেই হোক মারতেই হবে। কিন্তু তারপরে কেমন করে যেন এখানে ওখানে ঘুরতে ঘুরতে সেই প্রতিশোধের আগুন নিভে গেল। মনে হলো ওপরে যখন ভগবান আছেন তখন ভগবান ঠিকই তাদের শাস্তি দেবেন। পাপীকে শাস্তি দেওয়া তো আর মানুষের কাজ নয়, সে কাজ ঈশ্বরের। ঈশ্বর যা ভালো বুঝবেন তাই করবেন। তারপর থেকে এমনভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনি? সাধু যখন হয়েছেন তাহলে দীক্ষা নিয়ে সাধনা করলে কি হতো? না, ওসব আমি চাই না। সাধনা করে তন্ত্রমন্ত্র শিখে সিদ্ধিলাভ করে কি হবে বলো তো? আমার চাই শান্তি, যেখানে যতটা সময় ইচ্ছে হয় থাকি, খিদে পেলে চুপ করে শুয়ে থাকি, কেউ কিছু খেতে দিলে খাই, না দিলে খাই না। তবে যেখানেই যাই দেখেছি খাবারের কখনো অভাব হয় না। মানুষ না হলেও গাছের ফল মূল, নদীর জল কিছু একটা জুটেই যায়। এক টানা কথাগুলো বলে তারানাথ চুপ করে আমাদের দিকে তাকালো, তারপর বলল, এই দেখো, তোমাদের সাথে গ্রামের দুর্গাপুজোর কথা বলতে বসেছিলাম, আর এখন কি সব বলছি। সেই সাধুর কাছে সেই একটা দিন ছিলাম। তারপর দিন সকালবেলা হাঁটতে হাঁটতে প্রায় 2 দিনের মাথায় গিয়ে পৌঁছালাম ওই নৃসিংহ নারায়ণ রায়ের জমিদার বাড়িতে। গ্রামের নাম ছিল বাসুদেবপুর। বাইরের বৃষ্টিটা তখন আবার টিপটিপ করে পড়তে শুরু করেছে। আবার যেন মনে হচ্ছে সেই এক খেলা, কখনো জোরে কখনো আস্তে, আমাদের চারপাশের পরিবেশটাকে এক অদ্ভুত করে তোলার প্রচেষ্টা। জমিদার নৃসিংহ নারায়ণের বাড়িটা ছিল গ্রামের প্রবেশ পথের একদম কাছেই। বাড়ির চারপাশে বেশ বড় খানিকটা জায়গা। সেখানে কিছু লোকজন আমি দেখতে পেলাম। বোধহয় সামনে পুজো, তার জন্যই সেই লোকজন ছিল। গ্রামের জমিদার বাড়ির পুজোতে গ্রামের লোকেরা বড় আনন্দ পায়। তারা পুজোর আগে থেকেই এ কাজে ও কাজে হাত লাগায়। কৌতূহল হতেই ঢুকে পড়লাম। দেখলাম বাড়ির পেছনের দিকের দুর্গা দালানের কাছে তখন দেবী মূর্তি তৈরি হচ্ছে। লোকজনকে একটা লম্বা দালানের পাশে খাওয়ানো হচ্ছে। খিদেও পেয়েছিল, সেখানেই বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে উঠে সেখান থেকে চলে আসবো কিনা ভাবছি, এমন সময় দেখতে পেলাম নৃসিংহ নারায়ণকে। বয়স্ক মাথায় কাঁচা পাকা চুল, হাতে একটা লাঠি, বয়সের ভারে সামান্য নুয়ে পড়েছে, মুখে ক্লান্তির ছাপ, দু চোখে গভীর কালি। সে তখন তারই কোন কাজের লোককে কিছু বলছিলেন। আমায় দেখতে পেয়ে হাত তুলে নমস্কার করলেন। আগেই বলেছি তখন আমার বয়স অনেক কম। তার মতো একজন বয়স্ক মানুষ আমায় হাত তুলে নমস্কার করছে দেখে আমিও তাকে প্রতি নমস্কার করলাম। উনি বললেন, ঠাকুর মশাই, এ কি করছেন আপনি? আমার নমস্কার ফেরত দিচ্ছেন কেন? তাতে যে আমার অকল্যাণ হবে। আপনি আমার থেকে বয়সে অনেকটা বড় জমিদার মশাই, তাই আপনাকে আমি নমস্কার করতেই পারি। বাড়িতে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে বুঝি? কথায় কথায় তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। সে আমায় আপ্যায়ন করে তার ঘরের ভিতরে নিয়ে গেল। একটা ঘরে আমি আর নৃসিংহ নারায়ণ বসেছি। তাদের কাজের লোক মাধব এসে আমায় 1 ঘটি খানিকটা জল দিয়ে গেল। আপনি এসেছেন, আগে বলতেন তাহলে আপনাকে ঘরেই খাওয়ার ব্যবস্থা করে দিতাম। ওখানে গ্রামের লোকজন যারা কাজকর্ম করছে তারা সবাই রয়েছে তো, আপনার হয়তো ভালোভাবে খাওয়া হয়নি। তাতে কি হয়েছে? আপনার মতো একজন মুক্ত মনের মানুষ গ্রামের লোকেদের সেবা করছেন, কিন্তু আপনার মন বড় চঞ্চল মনে হচ্ছে। কিছু কি হয়েছে জমিদার মশাই? নৃসিংহ নারায়ণ যেন প্রথমে চমকে উঠলেন, তারপর একবার এদিক সেদিক তাকিয়ে বললেন, আপনাকে যদি একটা অনুরোধ করি ঠাকুর মশাই, আপনি কি রাখবেন? আপনাকে দেখে মনে বড় ভরসা পেয়েছি। আর তাছাড়া ওই লোকটি আপনার কথাই বলেছিল মনে হয়। কোন লোক? এই তো কয়েকদিন আগে মহালয়ার দিন রাতের বেলা দোতলার বারান্দায় কাছে দাঁড়িয়ে আছি,
এমন সময় দেখতে পেলাম একটি লোক বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। এ বাড়িতে আমি, আমার দুই কাজের লোক মাধব আর জগন্নাথ ছাড়া আর কেউ তো থাকে না। একসময় বাড়ি গম গম করতো লোকজনের কোলাহলে। এখন পুজোর সময় গ্রামের লোকেরা ছাড়া আর কেউ নেই। আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে এমন অবস্থা। আমার শরীরটাও বিশেষ ভালো নেই। মনে হলো লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। জগন্নাথকে ডেকে লোকটাকে ভিতরে নিয়ে আসতে বললাম। জগন্নাথ নিচে গিয়ে গেট খুলে দিল। লোকটা বাড়িতেও ঢুকলো, কিন্তু ওপরে উঠে এলো না। অনেকক্ষণ পর জগন্নাথ উঠে এলো ওপরে। তখন সে বলল, পাগল মনে হয় জমিদার মশাই। তার হাতে একটা গাছের ডাল, বাড়ির চারপাশে ডাল দিয়ে কি যেন মাপামাপি করলো। ঠাকুর দালানের কাছেও গেল, এখানে ওখানে ঘুরে বললো সেইখানে নাকি রাত্রিবেলা থাকবে, কিন্তু ওপরে উঠবে না, কিছু খাবেও না। একথা শুনে আমি একটু অবাক হলাম। ভেবেছিলাম সত্যি হয়তো ভবঘুরে পাগল লোক। থাক না, বাড়ির চারপাশে ঘুরতে চায়, ঘুরুক না, তাতে আর কি আছে। ঘরের দরজা রাতে বন্ধ থাকে, চোর ডাকাত হলেও উপরে উঠে আসতে পারবে না। তাই আর কিছু বললাম না। অনেক সকালে আমার ঘুম ভেঙে যায়, তখনও সূর্যটা ভালোভাবে ওঠেনি। আমি দরজার কাছে এসে দাঁড়িয়েছি, দেখি নিচের দরজার কাছে সেই লোকটা দাঁড়িয়ে আছে। আমায় দেখে সামান্য হাসলো। বয়স ওই 25-26 বছর হবে মনে হয়। হাতে সেই লাঠিটা, একটা গাছের ডাল। সে আমার দিকে তাকিয়ে বলল, বড় ভয় পাস তাই না? আর কোনো চিন্তা করতে হবে না, এবারেই সব ঠিক হয়ে যাবে। এইবারেই ও আসবে, তোর ছেলে ফিরে আসবে, তোর শরীর ঠিক হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সেই ছেলেটার কথা শুনে অবাক হয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে সিঁড়ি ধরে নামতে যাব, হঠাৎ সে বলল, নিচে নামিস না, আমার সময় শেষ হয়ে গেছে, আমায় চলে যেতে হবে। তোকে বলে যাই, আজ থেকে 3 দিন পরে সে আসবে। তাকে প্রথম দেখাতেই তুই চিনতে পারবি। সে এখানে থাকবে মাত্র 2-3 দিন, তবে তার মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, অমর জীবন আমার গোটা জীবনে বারবার এসেছে, অথচ সেই ছোটবেলায় ছাড়া তাকে একবারও আমি ভালোভাবে দেখতে পাইনি। তখনও অমর জীবন আমায় তার আসার আগমন বার্তা দেয়নি, তাই সেটা যে অমর জীবন ছিল তখনও আমি তা বুঝতে পারিনি। কিন্তু সমস্যাটা কি বলুন তো? নৃসিংহ নারায়ণের চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ চোখে পড়ল। বাড়ির পেছনের দিক থেকে ঢাকের শব্দ ভেসে এলো। বুঝতে পারলাম পুজোতে ঢাক বাজাবার জন্য ঢাকি আগেই নিয়ে এসে পড়েছে। চারিদিকে কাঁসর ঘণ্টার শব্দ, সেই অদ্ভুত শব্দে যেন গোটা চারপাশটা ভরে গেল। আসলে মহালয়ার দিন থেকেই দুর্গ মণ্ডপে দুপুরে এবং রাতে দুবেলা করেই পুজো হতো। নৃসিংহ নারায়ণ ঢাক বাজাবার শব্দটা পর্যন্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যায় আজ থেকে প্রায় 5 বছর আগে। তারপর থেকেই আমাদের সব কিছু যেন একটু একটু করে নষ্ট হতে শুরু করেছে ঠাকুর মশাই। জমি জমা কমে এসেছে, আর সম্পত্তি বলতেও তেমন কিছুই আর নেই। মাধব আর জগন্নাথ না থাকলে আমি একা বুড়ো মানুষ যে কি করতাম জানি না। ওরাই সব কিছু কোনো রকমে দেখে শুনে রাখে। কিন্তু প্রত্যেক বছর মহালয়ার পর থেকে মায়ের চক্ষুদান, অর্থাৎ ওই পঞ্চমীর আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন রাতে একটা বাচ্চা মেয়ে আমায় ঘুমাতে দেয় না ঠাকুর মশাই। নৃসিংহ নারায়ণের চোখে মুখে একটা অদ্ভুত ভয় ফুটে উঠল, যেন যে কথাগুলো সে বলছে সেটা সত্যি সত্যি সে দেখতে পাচ্ছে। সব থেকে বড় কথা হলো তাকে তাকে স্বপ্নে দেখি নাকি জাগরণে, সে কথা আমি নিজেও বুঝতে পারি না। প্রত্যেকবার যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমি বিছানায় শুয়ে আছি। মেয়েটি আপনাকে কিছু বলে?
তার হাসির শব্দই শুধু আমার কানে আসে, আর কিছুই আমি শুনতে পাই না। এ কথা আপনি এর আগে আর কাউকে বলেছেন? আপনাদের বাড়ির কাজের লোকেদের কিংবা অন্য কাউকে? বলেছি, তবে সকলেই মনে করে এ আমার মনের ভুল। আসলে বয়স হয়েছে তো, তাছাড়া ছেলেটা এক তো দিন ধরে বাড়ির বাইরে। সব কিছু মিলিয়ে আমার মাথাটাও খারাপ হয়ে যেতে পারে, এ কথা আমি মাঝে মাঝে মনে করি। কিন্তু একটা সত্যি কথা বলছি ঠাকুর মশাই, এই মেয়েটি আমার কাছে প্রত্যেক বছর ওই একই সময়ে আসে। এবার আমি একটু চিন্তায় পড়লাম। সে মেয়েটি কে, কেন এখানে আসে, বিশেষ করে এই নির্দিষ্ট সময়ে কেনই বা আসে? তাহলে কি কোনো অশরীরী ছায়া পড়েছে এই বাড়ির উপরে? তাছাড়া দোতলার বাড়ি হলেও বাড়িটা বেশ পুরনো। এখানে ওখানে দেওয়ালের গায়ে বড় বড় অশ্বত্থের চারা উঠতে শুরু করেছে। সেগুলোই আমি দেখছিলাম। নৃসিংহ নারায়ণের চোখে মুখে কি যেন একটা হতাশার ছাপ। চোখের তলায় কালো কালির যে ভাব দেখছিলাম, তা বোধহয় নির্দিষ্ট কারণের জন্য। আমি তাকে বললাম, বেশ, আজ রাতে আমি আপনার সাথে আপনার বাড়িতেই থাকবো। আমি দেখব আপনি যা বলছেন তা সবকিছু সত্যি কিনা। আপনি সত্যি বলেছেন ঠাকুর মশাই। এসব কথা শুনে আমার দুই কাজের লোক মাধব আর জগন্নাথও রাতের বেলা দোতলায় থাকতে সাহস করে না। আপনি থাকলে আমি মনে করি একটু সাহস পাবো ঠাকুর মশাই। শুভ শক্তিরাও মাঝে মাঝে এমন করে, সরাসরি কারোর ক্ষতি না করে ভয় দেখায়। তাছাড়া নৃসিংহ নারায়ণ যেভাবে ভয় পেয়েছিল, তার ছেলে হারাবার দুঃখ আর এই ভয়, এই দুই মিলিয়ে যে খুব বেশি দিন সহ্য করতে পারত বলে মনে হয় না। কিন্তু মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত ওই সময়টুকুর জন্যই কেন সেই মেয়েটিকে সে দেখতে পায়, আমার মনেও একটা খটকা লেগেছিল। আপনি কি করলেন? সেদিন রাতে আমি সেখানেই রইলাম। দোতলার একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন নৃসিংহ নারায়ণ। অনেক রাত পর্যন্ত এমনি কেটে গেল। হঠাৎ এক সময় শুনতে পেলাম নূপুরের শব্দ। খুব আস্তে, কিন্তু তবুও যেন আমি শুনতে পেয়েছিলাম সেই শব্দ। আর সেই নূপুরের শব্দটা শুনে ঘর থেকে উঠে বাইরে বেরোতে যাব, এমন সময় যেন মনে হলো যে কেউ আমায় বাধা দিচ্ছে। একটা প্রচণ্ড বাধা আমি অনুভব করতে পারছিলাম। অন্য সময় হলে হয়তো সেই বাধা অগ্রাহ্য করার চেষ্টা করতাম, কিন্তু তখন আমার এই পথে প্রথম আসা। মাতু পাগলিকে মনে মনে স্মরণ করতে লাগলাম। মাতু পাগলি আমাকে কিছু ক্ষমতা দিয়েছিল, তবে সেই ক্ষমতা তখনও ভালোভাবে ব্যবহার করার মতো সুযোগ কখনো হয়ে ওঠেনি। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে অতি কষ্টে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দরজাটা খুললাম। লম্বা বারান্দার কাছে আধো অন্ধকারে তাকিয়ে দেখি পাশের ঘর থেকে জমিদার নৃসিংহ নারায়ণ বেরিয়ে এসেছে। কিন্তু নৃসিংহ নারায়ণ কি করছে? চুপ করে দাঁড়িয়ে একটা দিকে তাকিয়ে রয়েছে, যেন কিছু একটা দেখছে। তার চোখের দৃষ্টি অনুসরণ করে আমিও উল্টো দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। একটা মেয়ে দাঁড়িয়ে আছে লম্বা বারান্দার একদম শেষের দিকে। চাঁদের আলো এসে পড়েছে তার ঠিক পিছনে। সেই চাঁদের আলোতে অল্প হলেও তার মাথার চুল উঠতে থাকছে। তার পরনে লাল পেরে সাদা শাড়ি। আমি মনে মনে কিছু একটা ভাবতে যাব, তার আগেই একটা আশ্চর্য ঘটনা মনে হলো। মহালয়া গিয়েছে মাত্র 3টে দিন আগে, আজ চতুর্থী। যদি সেটাই হয় তাহলে আকাশে চাঁদের এত তীব্র আলো কোথা থেকে এলো? মহালয়া মানে তো অমাবস্যা। তারপরে চাঁদের আলো তো এমন হওয়ার কথা নয়। এত তীব্র চাঁদের আলো পূর্ণিমা ছাড়া অন্য কোনো সময় হতে পারে না। আমি তখন কি করব বুঝতে পারছি না। শুনতে পাচ্ছি একটা অদ্ভুত হাসির শব্দ। বাচ্চা মেয়েরা যেভাবে খিলখিল করে হাসে,
ঠিক সেই রকম হাসির শব্দ। আর তার সঙ্গে এবার স্পষ্ট শুনতে পেলাম একটা মেয়েলি গলা। একটা অদ্ভুত শক্তির অস্তিত্ব যেন অনুভব করতে পারলাম। মনে হলো এই কি তাহলে সেই অশুভ শক্তি? তাহলে কি আরো একবার কেউ আবার সেই জমিদারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? সেই অশরীরীর উপস্থিতি আরো একবার বুঝতে পারলাম বলে মনে হলো। মনে মনে স্থির করে নিলাম আজ থেকে কিছুতেই সফল হতে দেব না তাকে। তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আওয়াজটা ভেসে আসছে ওই দূরে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছ থেকে, কিন্তু যেন মনে হচ্ছে সেগুলো আমি শুনতে পাচ্ছি অনেক দূর থেকে। আর সেই অনেক দূরটা হলো বাড়ির পেছনের দিকে সেই দুর্গা মণ্ডপের কাছে। এসেছিস তুই? এসেছিস যখন তাহলে আমায় উদ্ধার কর, আমি যে এখানে বড় কষ্ট পাচ্ছি। আমার তখন মনের অবস্থা যে কিরকম হয়েছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মেয়েটি কে সেটা বুঝতে তখন আমার আর দেরি হয়নি। আমি অতি কষ্টে বললাম, আমি তোমায় উদ্ধার করবো কি করে? আর তুমি এত বছর ধরে যখন নৃসিংহ নারায়ণকে দেখা দিচ্ছ তখন তখন তাকে কিছু বলছো না কেন? ওরে, ওর জন্যই তো আমি আটকা পড়েছি। ওর জন্যেই এই বাড়ির এই অবস্থা হয়েছে। ও নিজে এই কাজ করতে পারবে না, তোকেই ওকে দিয়ে এই কাজ করাতে হবে। ও আমার কথা শুনতেই পাবে না। আমি ততক্ষণে মাটির উপর হাঁটু মুড়ে বসে পড়েছি। আমার দুই চোখ তখন অশ্রু সচল, কান্না ভেজা গলায় সেই মেয়েটির দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে বললাম, আমায় কি করতে হবে বলে দাও মা। নৃসিংহ নারায়ণ বড় কষ্ট পাচ্ছে। তার তার ছেলে হারিয়েছে, তারপর তার এমন অবস্থা হয়েছে। আমায় বলে দাও মা, কিভাবে আমি ওদের উদ্ধার করতে পারি। মেয়েটা এবার হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ধপ করে শব্দ শুনতে পেলাম। বুঝলাম পিছনের নৃসিংহ নারায়ণ মাটির উপর হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু তার কি হয়েছে সেটা যে দেখব সেই শক্তিটুকুও যেন আমার মধ্যে নেই। তখন আমি সামনের দিকে তাকিয়ে আছি। মেয়েটি হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে এসেছে। চাঁদের আলোটা তার পেছনে, তার মুখ ভালোভাবে দেখা যায় না। যতই সে সামনের দিকে এগোচ্ছে ততই যেন আমার গোটা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। চারপাশের বাতাসে এক অদ্ভুত ধুনোর গন্ধ, ঠিক পুজোর সময় যেমন ধূপ ধুনোর গন্ধ পাওয়া যায়, ভেজা মাটির সোদা গন্ধ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত গন্ধ যেন আমার চারপাশে ঘিরে রয়েছে। মাথার ভিতরটা ঝিমঝিম করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, হায় হায়, কত বড় ভুল করে ফেলেছি। তাকে আমি কি ভেবেছিলাম, আর সে আমার একদম কাছে চলে এলো। তার নূপুরের শব্দ এখন থেমে গেছে। সে আগের মতোই আবার আমাকে বলল, সেই বাড়িতে আমার প্রতিষ্ঠা হয়েছে অনেক আগেই। এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় ছিল নৃসিংহ নারায়ণের ছেলে নরনারায়ণ। কিন্তু নৃসিংহ নারায়ণ তার কথা শোনেনি। নরনারায়ণ চেয়েছিল ওই দুর্গা মঞ্চ ভেঙে সেটা একেবারে এই বাড়ির উত্তর করে প্রতিষ্ঠা করতে। ওই যে বেলগাছটা আছে তার পাশে। আমি তাকে স্বপ্নাদেশ দিয়েছিলাম, কিন্তু সে কথা সে রাখতে পারেনি নৃসিংহ নারায়ণের জন্য। নৃসিংহ নারায়ণ প্রত্যেক বছর আমার পুজো করে ঠিকই, কিন্তু তার পুজোর মধ্যে ভক্তি থাকে না। তার ছেলের হারিয়ে যাওয়ার আকুলতা, তার পরিবারের ভেঙে যাওয়া, সব কিছুর জন্য সে বারবার আমাকে দায়ী করেছে। আমি তো তার কিছুই কেড়ে নিইনি। তার কর্মফল তাকে দিয়ে সব কিছু করিয়েছে। নৃসিংহ নারায়ণের শরীরে অত্যাচারী জমিদার বংশের রক্ত বইছে তার গায়ে। সে নিজেও ছিল অত্যাচারী। এখন এখন বয়সের ভারে সে নুয়ে পড়েছে। মনের দিক থেকেও সে ঠিক হয়েছে। কিন্তু এখন আমি কি করতে পারি মা, সেই কথা তুমি আমায় বলে দাও। কাল সকালে সূর্য ওঠার সময় থেকে কাল সূর্য ডোবার আগেই ওই দুর্গা মঞ্চ ভেঙে ওই বেল গাছের কাছে একটা দুর্গা মঞ্চ তৈরি করতে হবে। দুর্গা মঞ্চ তৈরি করা না গেলেও দুর্গা পুজো হওয়ার মতো একটা জায়গা ওখানে করতে হবে। মূর্তি তুলে আনতে হবে ওইখানে।
তারপর পুজোর শেষে ওখানে এক স্থায়ী দুর্গা মন্দির প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নূপুরের একটা মৃদু শব্দ শুনতে পেলাম। ঠান্ডা বাতাসে ধাক্কা এসে আমার গায়ে লাগলো। যখন চোখ খুললাম দেখতে পেলাম আমি আমার ঘরেই শুয়ে আছি। দরজা জানলা সবকিছু বন্ধ। কি হয়েছে কিছু মনে নেই। দরজা খুলতে দেখলাম রোদের আলো গায়ে এসে পড়েছে। তাড়াতাড়ি জমিদারের ঘরে গিয়ে পৌঁছালাম। তাকে সব কথা খুলে বলতেই তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সেই বৃদ্ধ মানুষটার চোখের জল দেখে আমার বুকের ভেতরটা সত্যি কেমন যেন করে উঠল। নরনারায়ণ আমায় কতবার বলেছিল এ কাজ করতে না, কিন্তু আমি কি করে বিশ্বাস করব বলুন তো? নরনারায়ণ ছোট থেকেই একটু অন্যরকম ছিল। তাকে লোকে পাগল বলতো। আমি জানতাম সে পাগল নয়, সে অনেক কিছু দেখতে পেত। মাঝে মাঝে অদৃশ্য কার সঙ্গে যেন কথাও বলতো। সে যখন কথা বলল আমি ভাবলাম পাগলামি। তাছাড়া দুর্গা মণ্ডপ তৈরিও করেছিল আমার পূর্বপুরুষেরা। আপনাদের জমিদার পরিবার ছিল অত্যাচারী, তাদের সেই অত্যাচারের রক্ত লেগে আছে ওই দুর্গমণ্ডপে। সেই কারণেই মা নিজে ওই দুর্গমণ্ডপ ভেঙে ওই বেল গাছের নিচে নতুন দুর্গমণ্ডপ তৈরি করতে বলেছেন। আজকের মধ্যে যদি সেই কাজটা হয়ে যায় তাহলে সেই যে পাগল লোকটি আপনাকে কি বলে দিয়েছিল সেটাও হবে। আপনার পরিবারের শ্রেয় বৃদ্ধি হবে আর আপনার ছেলেও ফিরে আসবে। মা কখনো নিজে আসে না হে। সে যে আসে সে হলো মায়ের অংশ, কিন্তু তার এতই প্রভাব থাকে যে সেদিকে ভালো করে তাকানো যায় না। আমি তাকে একবার ভালো করে দেখতে পাইনি। যতবার তাকিয়েছি চাঁদের আলো আর ওই একটা মূর্তির মতো দেখতে পেয়েছিলাম, তবে বেশিক্ষণ তাকাতে পারিনি। সেদিনই নৃসিংহ নারায়ণের কথায় গ্রামের লোকেরা মিলে দুর্গা মণ্ডপ ভেঙে ফেলল। তার আগেই দুর্গা মণ্ডপের প্রায় তৈরি হয়ে আসা দুর্গা মূর্তিকে অনেক কষ্ট করে সরানো হয়েছিল। সন্ধ্যার আগে আগে আমরা সেই দুর্গা মণ্ডপের ভাঙা ইট সুরকি সবকিছু দিয়ে কোনো রকমে একটা অস্থায়ী দুর্গা মণ্ডপ তৈরি করলাম উত্তরের দিকের বেল গাছের কাছে। ওইখানে দেবী মূর্তি রাখা হলো। গভীর রাতে আঁকা হয়েছিল দেবীর চোখ, আর তারপরেই আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঘটনা? তখন অনেক রাত, প্রায় 3টে কি 3:30 মতো বাজে। গ্রামের কিছু লোক সেখানেই রয়েছে। আলো হাতে দুর্গা মূর্তি যে তৈরি করছিল সে নিজের কাজ করতে গিয়ে যতবারই মায়ের চোখ আঁকছিল ততবারই যেন সে কাজে বাধা পড়ছিল। কখনো এলোমেলো হয়ে যায়, আবার কখনো চোখের উপর রং পড়ে যায়। আমার মনে হলো এ কোনো এক লক্ষণ। তার চোখের রং এলোমেলো হয়ে যাওয়ার পরেও যেন সেই রং কোথাও মিলিয়ে যায়। এমন সময় মাধব এসে খবর দিল, জমিদার মশাই, ছোট দাদাবাবু ফিরে এসেছে। উল্লাসে যেন গোটা জমিদার বাড়ি ফেটে পড়ল। এক যুবক, মুখে লম্বা গোঁফ দাড়ির জঙ্গল, মাথায় লম্বা চুল, গোটা শরীর রুক্ষ হয়ে গিয়েছে, গায়ে ময়লা জামা কাপড়। সে কোনো রকমে হেঁটে এসে মায়ের মূর্তির সামনে বসে পড়ল আর তারপর বলল, আমায় আবার ডেকে আনলি মা? আবার আমাকে ডেকে আনলি? নিজের কথা তুই ঠিক রাখলি বল? প্রত্যেক বছর পঞ্চমীর রাতে আমায় দেখা দিয়ে তুই বলতি, যেদিন তোর মনস্কামনা পূর্ণ হবে সেদিন আমি বাড়ি ফিরব। জমিদার মশাই চোখের জলে ভাসতে ভাসতে ছেলেকে সেই অবস্থাতেই জড়িয়ে ধরলেন। নরনারায়ণও কাঁদতে কাঁদতে বাবার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। আমার কথা তুমি সেদিন বিশ্বাস করলে আজ হয়তো আর এমন কিছু হতো না বাবা, এমন কিছু হতো না। মায়ের চোখ অন্য কেউ দান করতে পারবে না, আমাকেই দান করতে হবে, আমাকেই করতে হবে। সবার চোখের সামনে রং তুলি দিয়ে মায়ের চোখের সামনে নরনারায়ণ ধরতেই যেন নিজে থেকেই চোখ আঁকা হয়ে গেল। সে চোখের কি দৃষ্টি! অবাক হয়ে সেদিকে যেন তাকিয়ে থাকতে মন চায়। সে দোতলার বারান্দার কাছে
অদ্ভুত চাঁদের আলোতে সেই মেয়েটির মুখে একেবারে যেন আমি এই দুটো চোখই আমি দেখেছিলাম। সে রাতেই জমিদার মশাই শরীর খানিকটা সুস্থ হয়ে এসেছিল, কিন্তু কি কারণে যেন আমার সেখানে আর থাকা হলো না। আমি জমিদার বাবু, নরনারায়ণ আর বাকিদের অনুরোধ উপেক্ষা করেই বেরিয়ে এলাম। বারবার যেন মনে হচ্ছিল আমার কেউ ডাকছে, কোথাও একটা যেন যেতে হবে আমাকে। আর কোনো আপত্তি না করে নরনারায়ণ শুধু বলেছিল, বাসুদেবপুরে কখনো এলে আমাদের বাড়িতে থাকবেন ঠাকুর মশাই, আপনার জন্যই এই সব কিছু সম্ভব হলো। একটা খটকা তখন মনের মধ্যে ছিল, আমি যে এখানে আসবো, আমার হাত দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে, সে কথা জমিদার মশাইকে কে বলে গিয়েছিল? আর এতদিন ধরে যে নরনারায়ণ নিরুদ্দেশ ছিল, সে হঠাৎ করে ঠিক এই সময় সেখানে এসে উপস্থিত হলো কি করে? তাহলে কি সবকিছু মা দুর্গার নির্দেশই হয়েছে? তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম, সবকিছু পূর্ব নির্ধারিত। অমর জীবন যেমন বলে, সব সময় সবকিছু তেমন ভাবেই হয়ে যায়। ঠিক সেভাবেই সে সময় সবকিছু হয়েছিল। তবে তারপরে আর কখনোই বাসুদেবপুরে যাওয়া হয়নি। গল্প শেষ হতেই আমরা উঠে পড়লাম। বৃষ্টিটা আবার কমেছে। যেভাবে বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ বসে থাকলে এবার বৃষ্টি নামলে বাড়ি ফিরতে অসুবিধা হবে। পথে কিন্তু কিশোরী কোনো কথা বলল না, শুধু আমি আস্তে আস্তে বললাম, তার মানে জমিদার মশাই ওই শুভ শক্তিকে অশুভ কোনো শক্তি ভেবে ভয় পেয়েছিলেন। তারানাথও বোধ হয় প্রথমে সেটাই মনে করেছিল। কি বলো? কিশোরী শুধু মাথা নাড়ানো, উত্তর করল না। আমরা হাঁটতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। আমি যেন বাতাসে ভেসে আসা সেই কাশ ফুলের গন্ধ পাচ্ছিলাম, আর তার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন গুম গুম করে বেজে ওঠা ঢাকের শব্দ শুনতে পাচ্ছিলাম। দুর্গাপূজা আসছে, শুধু বাসুদেবপুরে নয়, আমাদের কলকাতা শহরেও মা আসছে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও বাসুদেবপুরের দুর্গাপুজো। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দীপেন্দ্র দাস। প্রায় অনেক দিন পর আমাদের এই তারানাথ তান্ত্রিকের একটা গল্প হলো। দুর্গাপুজোর কন্টেন্ট হিসেবে এই কন্টেন্টই রাখলাম এবং আশা রাখি আপনাদের দুর্গাপুজো খুব ভালো করে কাটবে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বঙ্গকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগের থেকেই জানিয়ে রাখি দুর্গাপুজো প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোতে খুব আনন্দ করুন ও ভালো থাকুন।